মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা ১৩। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। তুলনায় নরম বিছানায় শুয়ে থাকায় মনে হচ্ছে ভারী শরীরটা বুঝি হাওয়ায় ভাসছে। অসরতায় ডুবে থাকা হাত পাগুলো কেমন নচরবিহীন পড়ে আছে। চোখ দুটো বুজে থাকলেও মস্তিষ্ক ধীরে ধীরে সজাগ হচ্ছে। মাহিরার একটু একটু টেন পাচ্ছে পায়ের পাতায় কারো শীতল হাতের স্পর্শ। ধীরে ধীরে সেই স্পর্শ গাঢ় হচ্ছে। পায়ের পাতা ছেড়ে দিয়ে উঠে আসছে টাকনু বরাবর। মুহূর্তে সম্পূর্ণ সজাগ হলো মাহি। পায়ের মন শিরশিরি পরশ অনুভবতী। শোয়া থেকে লাফিয়ে উঠেছে মেয়েটা। ভয়ার্ত ঢোক গেলে সম্মুখে তাকাতেই দেখে মেয়েটানিরা কেমন ছলছল চোখে তাকিয়ে আছে তার পানে। মাহি ভরকায় সময় নিয়ে নিজেকে সন্দিহানভাবে বলে, আপনি এখানে? মেডেন কথা বলতে পারছে না কেন জানি। হয়ে তার চোখ দুটো বোধহয় কথা বলছে আর জানাচ্ছে মাহির কষ্টে তিনিও কষ্ট পাচ্ছে। মাহি কিঞ্চিৎক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল মধ্যবয়সী আধারের চেয়ে থাকা মুখ পানে। ঠোঁট নাড়িয়ে ফের কিছু বলতে যাবে অমনি ঘাড়ে লেগে গেল এক অতর্কিত ঘটনা। মেইডেন কেমন ছুটে গেল মেয়েটার বুকের সঙ্গে চেপে ধরলেন। আচমকা ঘটনা আকস্মিক হতভম্ব হলো মাহি। পাথরে নেই বসে রইল কেবল। এদিকে মেইডেন কাঁদছেন, হু করে কাঁদছেন। এই কান্নায় নেই কোনো নাটকীয়তা, আছে কেবল বুক চেরা আর্তনাদ। মাহির বোধ হচ্ছে মেইডেন এহেন বাধাহীন কান্নার কারণ। সময় যত পেরোচ্ছে ততই যেন বাড়ছে তার মেইডেনের কান্নার বেগ। মাহি আর তা পাথরের মতো মুখ করে বসে থাকতে পারল না। ধীরে ধীরে মেইডেনের পিঠে এক হাত উঠিয়ে এনে আলতো করে রাখলো। খানিক গলা খাকারি দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার মেইডেন? এভাবে কাঁদছেন কেন? মেইডেন তৎক্ষণাৎ জবাব না দিয়ে অথচ মাহিকে বুকের সঙ্গে লেপ্টে নিয়ে চোখে চোখ রেখে কেমন পাগলের ন্যায় বিড়বিড় করলো, মামুনি মারিয়া, মোয়া লিভিয়া দেভুদুয়াচা মামা তোয়াপা ওয়াচেস লিবিউল। আমার মামুনি মারিয়া, আমার আদরের মেয়ে, মা তোমাকে খুব ভালোবাসি মা। মাহির বোধগম্য হলো না এহেন ভিনদেশি ভাষা। সে তৎপর মেডেনকে থামালো। মেডেনের পিঠের ওপর চলতে থাকা হাতে বুলি নরম করে কণ্ঠে বলল, কান্না থামান মেডেন। হঠাৎ করে কি হলো আপনার? কতটুকু শুনে মেডেন তরিতে নিজে ওপর নিচ আবেগত করে দমনভাবে ক্ষমতায় রয়ে সে বড় একখানা ঢোক গেলেন। কান্নাগুলো গলার কাছে আটকে ফেললো। কিচিৎকর ভীষণ চেষ্টা করলো নিজেকে কোনো মতো সামলে নিয়ে মাহিরকে ছাড়তে। মাহি বেচারা যারা পেয়ে তৎক্ষণাৎ বুথ থেকে সরে এলেন মেইডেনের। সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেইডেন কেমন হাঁ করে তাকিয়ে তার পানে। চোখের পলকও পড়ছে না মধ্যবয়স্কের। মাহি খানিকটা অস্বস্তি বোধ করলো তার এমন চাহনিতে। অবাক হলো সে। চোখের পলক পড়ছে না মধ্যবয়স্কের। কোনো মতে সামান্য ঢোক গিলে শুকনো গালটা কোনো মতে ভিজিয়ে নিয়ে মুখ খুলল। আপনি কি কিছু বলবেন মেইডেন? আমাকে ক্ষমা করে দাও। কথার পিঠে এহেন প্রসঙ্গে বাক্য বোধহয় সুবিধে ঠেকলো না মাহির নিকট। মেয়েটা সন্ধিহান মুখবয়তো তাই বলছে। সে তৎক্ষণাৎ কপালে গোটা কয়েক সন্ধিহান বাস টেনে গভীর কণ্ঠে আওড়ালো, মানে? হঠাৎ ক্ষমার প্রসঙ্গ আসলো কোত্থেকে? মেডেন স্মিত হাসলেন। প্রত্যুত্তরে সঠিক জবাব না দিয়ে আলগোছে মায়ের এক হাত টেনে দিয়ে ঠোঁটে বসালেন হাতের উল্টো পিঠে। মনে মনে বললেন, ভবিষ্যতে ক্ষমা চাওয়ার সময় পাবো না ডিয়ার, কেননা তোমার আয়ু স্থায়ী বেশি দিন নেই। সেসিসোরিয়াস অ্যান্ড রিসার্চ শহর থেকে বেশ দূরত্বে অবস্থিত। কানাসিয়ানের বাইরে থেকে দেখতে যতটা বিলাসবহুল, ভেতর থেকে দেখতে ততটাই গা ছমছমে রহস্যে বোধ। উক্ত ক্যাসিনোতে দিনের বেলা বিভিন্ন রকমের বেটিং কিংবা জুয়ার আসর বসলেও সন্ধ্যায় থাকে ক্যাসিনোর অন্যরকম ভাবে। তবে রাত যত গভীর হয় উক্ত ক্যাসিনোতে বিভিন্ন গ্যাংস্টারের আসা যাওয়া বোধগম্য তত বেড়ে যায়। সোসি রিসোর্টের বেসমেন্ট আলিশান কক্ষের ন্যায় জায়গাটিতে সাজিয়ে রাখা বড় একটা গোলাকার টেবিল। টেবিলের ওপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বিদেশি ইগলুগল অস্ত্র। পাশে স্তূপ জমিয়ে রাখা সাদা কোকেন পাউডার। টেবিলের হেড অফ দ্য চেয়ারের বাদে রেখে বাদবাকি চেয়ারে গোল হয়ে বসে আছে কিছু নামি দামি গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের কালো জগতে যাদের রয়েছে আবির্ভাব, অবাধ বিচরণ, প্রত্যেকের চোখে মুখে অপেক্ষার পরিলক্ষিত। যেন সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে কারো আগমনের অপেক্ষায়। সময় গড়াচ্ছে, কক্ষে উপস্থিত প্রতিটি মানুষের বিরক্তি বাড়ছে তরতর করে। তারা কি আর জানতেন মানুষ? শত হলেও গ্যাংস্টার বলে কথা। তাদের এমন ডেকে অপেক্ষা করানোর মানে কি? তাদের সামনে কি কোনো মূল্য নেই নাকি সময়ের? কথাগুলো ভাবতে ভাবতে উপস্থিত গ্যাংস্টারদের মধ্যে
থেকেই তক্ষুনি উঠে দাঁড়ালেন বেঞ্জামিন, স্পেনের মাওরো গ্যাংয়ের হেড, মধ্যবয়সী লোক, পেটটা ভারী উঁচু, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, গায়ের রংটা বেশ ময়লা। তিনি বসা ছেড়ে উঠে কেমন চিরবিরিয়ে কণ্ঠে বলল, উঠেন। হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন হেয়ার? কতক্ষণ যাবৎ বসে আছি আমরা, অথচ মঞ্চে আসার কোনো নামগন্ধ নেই। তিনি না এলে ডিল ফাইনাল হবে কিভাবে? জবাব কিভাবে কে দেবে? কতজন কন্টেনার পাচ্ছি? বেনজিনের কণ্ঠে কি যে তেজ, ভাষা প্রয়োগ করছে রূঢ়তায়। বাদ বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছে কথাগুলো, তবে গায়ে মাখলো না কেউ। আশ্চর্য হলে সত্যি কারো মুখে তেমন কোনো বিরক্তির ভাঁজ নেই, তেমনটা আছে বেইজেনের মুখে। তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা বুঝি হীন অপেক্ষায় অভ্যস্ত। বেইজেন চোখ ঘুরিয়ে সকলের মুখ বরাবর পরখ করল। কই, সে ভাবলো এভাবে প্রতিবাদী আওয়াজ তুললে বাকিরা নিশ্চিত তার সাথে কথা বলবে। হ্যাঁ, কিন্তু হলো তার উল্টো। বেঞ্জামিন ভারী অপমানিত বোধ করলো এবার। কপাল কুঁচকে চামড়া ঝুলে বিরক্তির ছাপগুলো ধীরে ধীরে রূপান্তরিত হতে লাগলো রাগে, ক্ষোভে। সে কেমন গজগজ করতে করতে চেয়ার ছেড়ে চলে যেতে উদ্যত হলে পেছন থেকে ভেসে এলো ভিক্টর তথা থাইল্যান্ডের মিয়ামি গ্যাংয়ের লিডারের দারাজ কণ্ঠ। প্রাণে বাঁচতে চাইলে আর এক কদমও বাড়াবেন না বেঞ্জামিন। কেননা এখানে আমরা নিজ সিদ্ধান্তে আসি। যার যার ইচ্ছে হলে এখান থেকে বেরোনোর সিদ্ধান্ত কেবল শ্যাডো মনস্টারের হাতেই থাকে। তাই অতিরিক্ত লাফালাফি না করে বসে পড়ুন। থমকালেন বেঞ্জিন, ভাবুক হলেন পর মুহূর্ত। রাশিয়ার সবচেয়ে লিডার গ্যাং অর্থাৎ রুশাদির সাথে যুদ্ধ হওয়ার পর এই প্রথম কোনো লিডিংয়ে সরাসরি অংশগ্রহণ নিয়েছে বেঞ্জামিন। জানে না এই গ্যাংয়ে তথাকথিত অনেক রুলস। সেভ লোকে মুখে শুনেছে এর নাম ডাক। মনের মধ্যে একরাশ কৌতূহল থাকা সত্ত্বে এ অবধি শ্যাডো মনস্টার নামক ব্যক্তিটিকে একটিবারের জন্য দেখার সৌভাগ্য হয়নি তার। এই নিয়ে বেচারা ভারী বিরক্ত। তবে চেয়েছিলেন মনস্টারের ফেভারিট, অথচ এখন দেখো গুটি উল্টে গেছে এক মুহূর্ত। বেঞ্জামিন কপট অতিষ্ঠিত মুখে চলে এলেন নিজ আসনে। পরনের দামি কোটটা পেটের কাছের বোতামটা খুলে গিয়ে আলগোছে বসলেন চেয়ারে। খানিকক্ষণ সাপের মতো হুশহাস ফুসফুস করলো, কিন্তু স্বস্তি মিলল না। ঠিক তখনই বেচারা খানিকটা বেঁকে বসে পাশের জনকে চাপা স্বরে জিজ্ঞাসা করলো, কখন আসবেন মনস্টার? ভিক্টর কোকেন হাত আছে, কখনো আবার প্যাকেট তুলে নাকের কাছে নিয়ে একটা সুন্দর গ্রান শুকে নিয়েছে। তদিমধ্যে বেঞ্জামিনের অমন প্রশ্নের জবাবে শ্লেষ হাসল ভিক্টর। শ্লেষাক্তর কণ্ঠে বলল, যখন তার মন চাইবে। উত্তরটা মন মতো হয়নি বেঞ্জামিনের। লোকটি কেমন নাকমুখ কোচকে রইল নিজ জায়গায়। এরই মধ্যে কক্ষে প্রবেশ করলো কিছু অস্ত্রধারী বডিগার্ড। প্রত্যেকটা ছুটে এসে ঘিরে ধরল পুরো কক্ষটি। গায়ে একই ধরনের সাদা পোশাক, হাতে দামি দামি অস্ত্র। কক্ষে উপস্থিত সকলে নজর পড়ল দরজার দিকে। ধীর পায়ে একজোড়া বুটপরিত পা গটগট করে ঢুকে পড়ল ভেতরে। সবার দৃষ্টি ক্রমশ উপরে উঠল। কিছুক্ষণ বাদে সবার চোখও চড়ক গাছ। ম্যাজেন্ডা রঙের বুটশুট পরিহিতা এক সুদর্শন যুবকের চোখে মুখে কুটিল হাসির রেশ। মাথার চুলগুলো ছোট ছোট কাট করা, গোলা আকৃতির খোঁচা খোঁচা দাড়িতে। পরনে শার্টটার উপরিভাগের বেশ কয়টি বোতাম খোলা। যুবকটি সবাইকে এক পলক দেখেও বাঁকা হাসল। পা দুটো দাম্ভিকভাবে কদমে এগিয়ে এসে আস্তে আস্তে ভরাট কণ্ঠে বলল, হেই এভরিওয়ান, হোয়াটস আপ? ডিল এখনো ফাইনাল হয়নি। ভিক্টর ঠোঁট পিছে হাসলো। পেছনের চেয়ারে হাতলে একটা উঁচিয়ে রেখে সকলে বসলো। রয়েছে বলল, না, তোমার জন্যই ওয়েট করছিলাম। যুবক হুট করে নিচের ঠোঁট কামড়ে ধরলো কেন যেন। মুহূর্তে নিজের আর্টিফিশিয়াল লেন্স পরিহিত চোখ দুটো খানিক কুঞ্চিত করে ভিক্টরের দিকে সময় নিয়ে শুধালো, মনস্টার কোথায়? ভিক্টর আগে নেই হাসলো, মাথাটা সামান্য কাত করে রহস্যময় কণ্ঠে বলল, ও নিক, স্টপ দিস জোকস। মনস্টার কোথায় সেটি আমরা না জানলেও তুমি ঠিকই জানো। সেটা আমরা জানি। শত হলো শ্যাডো মনস্টারের চিরতাহিত শত্রু বলে কথা। তুমি তো তার খবর রাখবেই। নিক ক্রু হাসলো মনে হলো। চোখ দুটো ক্ষীণ করে নিল, হাত দুখানা গুজে নিল প্যান্টের পকেটে। অতঃপর পা দুটো সামান্য ফাঁক করে আরাম করে দাঁড়িয়ে বলতে লাগলো, বা তুমি দেখি ইদানিং ব্রেন খাটাতে শিখে গেছো ভিক্টর। যদিও বা ভুল বলনি, এর জন্য অবশ্য তোমাকে একটা গিফট দেওয়া উচিত। কি দেওয়া যায়? নিক ভাবুকে নেয় ঠোঁট উল্টালো, মাথাটা নুইয়ে রেখে ধীর কদমে বাড়ালো টেবিলের একপাশে। খানিকটা সময় নিয়ে ভাবলো একটা অর্থাৎ কেমন বাঁকা হাসি দিয়ে বলল। ভিক্টরের পানে তাকিয়ে চট করে বলে উঠল, যাও, আজ পুরো রাতের জন্য আমার
অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ড তোমার। আই নো ইউ হ্যাভ ওয়েন টু took off youth or many times so on go আজই তোমার। হকচকে উঠল ভিক্টর। কানে ভুল শুনলো নাকি যাচাই করতে আচমকা বলল হোয়াটস। নিক ভ্রু কুটিয়ে হাসলো। পা দুটো ধীরে এগিয়ে যাচ্ছে ভিক্টরের দিকে। ভিক্টর হতভম্ব চোখে তাকিয়ে আছে তার দিকে। ততক্ষণে নিক এসে দাঁড়ালো ভিক্টরের পেছনে। হালকা ঝুঁকে এসে নিকের কান বরাবর মুখ এনে দুষ্টে এসে বলল ইউ নো হোয়াটস Victor, sheets to want is bad. I think you are love it. ভিক্টরের অপবিত্রত মনটা বুঝি লাফিয়ে উঠল রীতিমতো। তার সারা মুখে ছড়িয়ে পড়ল কামুকতার ছাপ। নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডের প্রতি সে কবে থেকে ঝোঁক ছিটিয়ে আছে, তবে আগ বাড়িয়ে কিছু বলার সাহস হয়ে ওঠেনি তাই। কিন্তু আজ যেহেতু সুযোগ পেয়েছে, এই সুযোগ তো সে কিছুতেই হাতছাড়া করবে না, এক মুহূর্তের জন্যও না। তাহলে শুধু শুধু এই সুযোগ হাতছাড়া করবে কেন শুনি? এহেন প্রস্তাবে ভিক্টর যতটা খুশি হয়েছে, অন্য একটা মানুষ ঠিক ততটা ক্রোধান্বিত হয়েছে। টেবিলের একদম কর্নারের চেয়ারে বসা, মাথা নুয়ে আলেকজান্ডার ক্রমাগত ফুঁসছে। সুশ্রী ফর্সা মুখবাই তার লাল হয়ে উঠেছে ক্রমশ। রাগের কারণ জানা নেই কারো। সেদিন নিককে দেখে ফেলেছিল মেরিনের দিকে। প্রথম নিকের বিহেভিয়ার যথেষ্ট ক্যাজুয়াল থাকলেও পরবর্তীতে তার আচরণ হয়ে উঠেছিল উন্মাদের ন্যায়। নিজের ক্ষমতাবান আলেকজান্ডারকে জোর করে আটকে রেখে তার সামনে থেকে বেচারি মেরিনকে জোর করে তুলে নিয়ে যায় নিক। আলেকজান্ডার যতবার চেষ্টা করেছিল নিজের স্ত্রীকে ছাড়িয়ে আনতে, ঠিক ততবারই ব্যর্থ হয়েছিল নিকের ক্ষমতার কাছে। এই ছেলে যে আস্ত বড় এক শয়তান, যেটাকে একবার নজর দেয় সেটা নিজে নামে হাসিল করা অব্দি শান্তি পায় না। আলেকজান্ডারের চোখ দুটো ভরে যায় ঘৃণা আর অশ্রুতে। নিজের বেদনায় মত্ত থাকা বেচারা খেয়াল করেনি তার পেছনে কখন যে নিক এসে দাঁড়িয়েছে। সে হঠাৎ শুনল নিকের দুষ্টু কণ্ঠে টিটকারি, বাই দ্য ওয়ে অ্যালেক্স, ইউ নো সামথিং, তোমার ওয়াইফ কিন্তু আমাকে দিয়ে ভারী প্লেসড। আজ তোমারটা তুলনায় আমার গর্জন অনেক বেশি কাঁদিয়েছে তাকে। তৎক্ষণাৎ দাঁত চেপে ধরে আলেকজান্ডার চোখ দুটো বুজে ফেলে অসম্ভব রাগে। চলটা কেমন থরথর করে কাঁপছে। নিক বোধহয় পৈশাসিক হাসলো তা দেখে। রয়ে সয়ে শটান হয়ে দাঁড়ালো। হঠাৎ তার দৃষ্টি আটকালো দরজার দিকে। একগাতা কালো পোশাকধারী গার্ডস ঢুকছে দৌড়াতে। জানে গিয়ে স্ট্যান্ড নিল নিচের অঙ্গিনায়। নিক শটান হয়ে দাঁড়ালো এবার। দুহাত ফের প্যান্টের পকেটে গুজে নিয়ে বাঁকা এসে বিড়বিড় করে বলল ব্লাডি মনস্টার হ্যাজ কাম। প্রত্যেকে নিজের মাথা নুয়ে ফেলে। সঙ্গে মিনিট খানেক বাদে কক্ষে প্রবেশ করে ধবধবে সাদা রাঙা লম্বা কোট পরিহিত অ্যাডাউইন, মাথায় গোলাকার টুপি। তবে তার টুপির ধৈর্য অতটা বেশি না। সে গম্ভীর মুখে সম্মুখে পা বাড়াতেই হঠাৎই শুনল নিকের বাঁকা কণ্ঠ, বাহ, সাপের আশায় বদলে দেখছি বিচ্ছু চলে এলো। অ্যাডউইন গম্ভীর পুরুষ, হুটহাট কথার জবাব দেবার অভ্যাস নেই তার। সে নিজের গম্ভীর্য বজায় রেখেই ধীর হাতে বাড়ির মাথা থেকে টুপিটা খুলে আনলো। অতঃপর নিকের পানে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এসব ছোট কাজের জন্য বিচ্ছু যথেষ্ট মিস্টার নিক্স, কারণ সাপ আছে কেবল সবল মারতে। নিক খোঁচা মারায় ঠোক বাঁকালো। চল শক্ত করে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলো, সার্কাজম করছেন? গম্ভীর মুখে অ্যাডউইন ঝুঁকি ঠোঁট পিষে হাসলো একটুখানি। মুখবয় এক প্রকার রহস্য ভাব ভঙ্গিমা ফুটে প্রত্যুত্তর করলো, ফ্যাক্টর বললাম। কথার মোটো পছন্দ হয়নি নিকের, তাই তার মুখবয় পরিবর্তন স্পষ্ট। এদিকে অ্যাডউইনের এহেন কটাক্ষ জবাবে সে শক্ত হাসলো সবাই। ততক্ষণে মিটিমিটি হাসছে, ফেটে পড়ছে সকলে। অ্যাডউইন সেদিকেই নজর বুলালো। চুপচাপ ঘটঘটিয়ে এগিয়ে গেল হেড অফ দ্য চেয়ারে। ভীষণ শ্রদ্ধার চেয়ার না বসে চেয়ারের ঠিক পাশাপাশি দাঁড়ালো। নিকের এতেই সমস্যা। সরু চোখে ঘাড় বাঁকিয়ে চেয়ে থাকলো। গমগমে গলায় বলল, সাপ যেহেতু তোমার, তাই জায়গায় পাঠিয়েছে, তাহলে তার জায়গায় বসছো না কেন? অ্যাডউইন প্রত্যুত্তর করলো না। সটনভাবে দাঁড়িয়ে বা হাতটা পাশে দিকে একজন গার্ড এগিয়ে আসছে, হাতে ল্যাপটপ ধরিয়ে দিয়ে বলল, অ্যাডউইন এক্ষুনি ল্যাপটপটা টেবিলের ওপর রেখে দক্ষ হাতে কিবোর্ড চাপলো কিছুক্ষণ। অতঃপর মিনিট খানেক বাদে পেছনে বিশাল স্ক্রিন দেখা গেল। এক রহস্য মানব উর্ফে দি শ্যাডো মনস্টার অবয়ব। অ্যাডউইন প্রজেক্টরের সাথে ল্যাপটপের স্ক্রিন কানেক্ট করতেই খানিকক্ষণে শটান হয়ে দাঁড়ালো। বাদবাকি গ্যাংস্টাররা নুয়ে রেখেছে মাথা। সঙ্গে আছে নিকো। এমনকি মহাশয়ের মুখে যতই
ফটর ফটর করুক না কেন, মনসারের সামনে তার কোনো হেকটি চলল না। এদিকে এডউইনের পেছনে স্ক্রিনে জলজল করছে মনস্টারের অবায়ক যুবক, পায়ের ওপর পা তুলে ভীষণ আয়েসি ভঙ্গিতে বসে রাজকীয় সোফায়। তার এক হাতে প্রতীক্ষিত হিসেবে মনস্টার সিগনেচার ব্যস্তার স্পষ্ট দৃশ্যমান। যুবকের গায়ে বড় বড় নেয় কালো ওভারকোট, মাথায় গোলাকার টুপি, তবে দেহের খানিকটা অংশ দেখা গেল মুখটা ঢেকে আছে অন্ধকারে। সেবার নিজের ভারী কণ্ঠে বলতে শুরু করলো, বিট শুরু করো। কথাটা কর্ণকুহরে পৌঁছাতে শুরু হলো বিট। একে একে প্রত্যেক গ্যাংস্টার নিজের সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিতে চাইলেন অস্ত্র ভর্তি কন্টেনার। শ্যাডো মনস্টার আড়াল থেকে প্রত্যেককে বুঝিয়ে যাচ্ছে নিজের কাজ, কে কোথায় যাবে, কিভাবে কন্টেন্ট নেবে আনবে, সবকিছু। সবার মনোযোগ কাজের দিকে থাকলেও একমাত্র নিকের মনোযোগ অন্যত্র। তার বিষাক্ত মন ভাবছে অন্য কিছু। আজ এই শ্যাডো মনস্টারের জায়গায় তার থাকার কথা ছিল, অথচ ভাগ্য দেখো হয়ে গেছে তার উল্টো। রাত প্রায় 12:30টার কাছাকাছি। ঘুম নেই মাহির চোখে, অস্থিরতায় বোধ হয়ে আছে শরীর। রাতের খাবারটা এখনো খায়নি মেয়েটা। কেন যেন ক্ষুধা নামক ইচ্ছেটুকু আপাতত তার মধ্যে নেই। মাহি চুপচাপ পা গুটিয়ে বসে আছে জানালার পাশের কাউচে। ছল ছল চোখে আদুরে আসমানের পানে নিবদ্ধ তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। আকাশে আজ চাঁদ ওঠেনি, মিটমিটিয়ে চলছে তারাগুলো। তাদের প্রাণের চেয়েও ভীষণ শান্তি পাচ্ছে মেয়েটা। সে যখন নিজের প্রশান্তিতে মতো ছিল, তখনই ফুড র্যাক নিয়ে কক্ষে আগমন ঘটে মেডেনিরার। মেঝেতে হালকা ঘর্ষণের শব্দে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকায় মাহি। মেডেন খাবার নিয়ে আসতে দেখে ফের মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা। অনীহার সুরে বলে, কেন আনলেন আবার? আপনাকে না বললাম আমি খাবো না? মেডেন শুনলো না, বা শুনেও না শোনার ভান ধরল। রয়ে শুয়ে ফুড র্যাকটা ঠেলে নিয়ে কাউচের সামনে পা ঘুরিয়ে এনে বসালেন মাহির পায়ের কাছে। মাহি তৎক্ষণাৎ নিজের পা দুটো গুটিয়ে নেয়। মেডেন তখন আলতো হেসে হাত রাখলেন মেয়েটার হাঁটুর ওপর, নরম কণ্ঠে বললেন, খেয়ে নাও ডিয়ার, আমার ওষুধ খেতে হবে। মাহি উন্নত মুখ ঘুরিয়ে রেখে বলে ওঠে, আপনার ওষুধ আপনি খাবেন, আমি তো আপনাকে ধরে রাখিনি মেডেন। মেডেন ঠোঁট উল্টালেন, মুখভঙ্গি কপট নাটকীয়ভাবে সুর টেনে বললেন, বারে, খাবার না খেয়ে কিভাবে ওষুধ খাবো শুনি? হতভম্ব মাহি খুব বেশিক্ষণ জড়সড় না থেকে আর হলো না, তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলো। মেডেনের পানে শান্ত চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখনো খাননি? দুধারে কয়েকবার মাথা নাড়ালেন মেডেন, অন্যত্র চোখ ঘুরিয়ে গলায় একরাশ নমনীয়তা ঢেলে জবাব দিলেন, যেখানে আমার মেয়েটা এখনো না খেয়ে আছে, সেখানে আমি খাবো কিভাবে? মাহির নরম মনে খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলার দোষটা রয়েছে। আজ ঘটলো একই ঘটনা। মেডেনের মায়া কান্নায় ভুলে গেল সব। নিজের একরাশ অহীনতা থাকা সত্ত্বেও মেডেনের কথায় চিন্তা করে রাজি হয়ে গেল খাবার খেতে। মেডেন বুঝিতে রাজ্য জয়ের আনন্দ খুঁজে পেল। তখনই সার্ভিং ডেক থেকে দুটো প্লেট এনে দিলেন ধীরে, নিজের পাতে এবং মাহিরের পাতে। খাবার একটু একটু করে বেড়ে দিলেন। তারপর র্যাক থেকে এক বাটি বড় চিংড়ি আর মালাইকারি তুলে হাতে নিয়ে বললেন, খুব যত্ন করে মাহির পাতের কোণে খানিকটা তরকারি দিয়ে বাটিটা ছড়িয়ে নিতে চাইলে মাহি কেমন জোর দেখিয়ে বলে ওঠে, আপনিও নিন না, চিংড়ি মালাইকারি কিন্তু খুব স্বাদের। এহেন কথায় মেডেন যেন থমথম খেয়ে গেলেন। মানুষটার মুখবায় কাচুমাচু হয়ে গেল স্পষ্ট, যেন খাবারটা নিজ পাতে নিতে কিছুতেই কিছু একটা ঘটে যাবে তার সঙ্গে। মেডেন প্রসঙ্গ ঘোরাতে কেমন আফসোস করে বললেন, আর বলো না ডিয়ার, খেতে তো আমিও চাই, বাট আমার চিংড়ি মাছে মারাত্মক অ্যালার্জি, মুখে না মাত্রই নিঃশ্বাস আটকে যায়, তাই ডক্টর বারণ করেছে চিংড়ি মাছ খেতে। সরল সহজ মাহি ধরে নিল কাহিনী সত্যি, তাই তো আর কোনো জোর করলো না মেডেনকে। নিজের পাতে কবজি ডুবিয়ে খেতে লাগলো কেমন। তবে তরকারিটা একটু মুখে নিতেই স্বাদে ভারী তারতম্য পেল মেয়েটা। শঙ্কিত মনে প্লেটটা নাকের কাছে নিতেই এখানে শুকলো একবার। তার কেমন যেন মনে হচ্ছে তরকারির স্বাদটা একটু ভিন্ন। এদিকে মেডেন মাহির খাওয়া থামতে দেখে উদ্বিগ্ন হলেন। যেচে পড়ে তারা দিয়ে বলল, কি হয়েছে, খাও? মাহি ভাত মাখতে গিয়ে ধীরে মাথাটা নুয়ে রেখে বলল, মাছটা কেমন যেন লাগছে। মেডেন হাসলেন তার কথা শুনে, ইতস্ত করে শুধালেন, বিদেশি মাছ তো, আমিও ফার্স্ট টাইম রান্না করলাম, তাই তেমন লাগছে তোমার কাছে? মাহির মনটা কেমন যেন খসখস করছে, তবুও সৌজন্যতার খাতিরে কোনো মতো খাবারটুকু খেয়ে নিল। আশ্চর্য ব্যাপার হলো, প্রথম দু লোকমা নাক ছিটকালো, পরে খাবারটুকু তুলনামূলক ভালো লেগেছে মাহির। মেয়েটার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। তার চোখ দুটো নিবু নিবু, ঠোঁটের কোণে নেশাগ্রস্তের ভাব শূন্য হয়ে আসছে মাহির। খানিকটা এগিয়ে এসে চাপা কণ্ঠে মাহিকে বলতে লাগলো, মেডেন, কেমন লাগছে ডিয়ার?
নেশাগ্রস্ত দেখাচ্ছে মাহিকে। মেয়েটা তৃপ্তির ঢেকুর তুলে আয়েশি ভঙ্গিতে জবাব দেয়, আমি উড়ছি, এই দেখো। এতক্ষণে স্বস্তি নিঃশ্বাস ফেললেন মেইডেন। বুঝে গেলেন ওষুধে কাজ হয়েছে। তিনি তৎক্ষণাৎ হাত থেকে খাবারের প্লেটটা নামিয়ে রেখে এগোলেন মাহির পানে। মাহির কানের কাছে মুখ এনে এক নাগাড়ে বলতে লাগলেন, তোমার আজ রাতে সিটের ঘরে যেতে হবে ডিয়ার। সিট তোমার জন্য ব্যথা পেয়েছে। এখন সেবা করার দায়িত্ব কার বলো তো? নেশাগ্রস্ত মাহি বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার। মেইডেন বাঁকা হাসলেন। আলতো করে মাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সিট তোমাকে ভালোবাসে ডিয়ার। আর ভালোবাসার মানুষকে কষ্ট কমাতে নিজেকে উজাড় করে দিতে হয়, তার সঙ্গী হতে হয়। তবেই না সে সুস্থ হবে, আগের মতো হবে। তুমিও আজ সিটের কাছে নিজেকে উজাড় করবে, কেমন? বেচারা ভীষণ কষ্ট পাচ্ছে।